বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে সিভিল ডিপার্টমেন্টের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং থেকে ডুয়েট ভর্তি পরীক্ষায় সাধারণত প্রতি বছর একটা 14 মার্কসের ম্যাথ থাকে। এখন আজকে আমরা দেখব যে কোন কোন সাইড থেকে সাধারণত এই ম্যাথগুলো থাকে, সেই বিষয়গুলো নিয়ে দেখবো। অ্যান্ড এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিখতে হলে কোন কোন বিষয়গুলো জানতেই হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখতে থাকি যে এস্টিমেটিং থেকে নিম্নোক্ত বিষয়ে প্রশ্ন হয়ে থাকে। সো এক নম্বরে আমরা দেখতে পারি যে ভিত্তিতে মাটি কাটার কাজ। ভিত্তিতে মাটি কাটার কাজ। 2 নম্বরে আমরা বলতে পারি যে আরসিসি, যেমন রড, সিমেন্ট, স্যান্ড, খোয়া, এগুলোর পরিমাণ নির্ণয় আর কি। এগুলোর পরিমাণ নির্ণয় করো, এই টাইপের অঙ্ক হতে পারে। অথবা আরেকটা টাইপ হচ্ছে যে পুকুরে মাটি কাটার কাজের অঙ্ক মাঝে মাঝে থাকে। পুকুরের মাটি কাটার পরিমাণ আর কি। এখানে ডুয়েট ভর্তি পরীক্ষায় সাধারণত হচ্ছে যে এই 2 আর 3 নম্বর হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমরা লিখতে পারি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 1 নম্বর থেকে সাধারণত বেশি মানে ম্যাথ আসে না বললেই চলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরসিসি অথবা পুকুরে মাটি কাটার অঙ্ক থেকে একটা 14 মার্কসের ম্যাথ সাধারণত থাকে। এখন হচ্ছে যে এই বিষয়গুলো জানতে হলে আমাকে কী কী শিখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। যেমন হচ্ছে ইট সম্বন্ধে আমাদেরকে বিস্তারিত জানতেই হবে। তো ইটের বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। বিষয়টা হচ্ছে যে ইটের প্রচলিত মাপ। প্রচলিত ইটের মাপ মশলা সহ কত? 254 মিলিমিটার গুণন 127 মিলিমিটার গুণন হচ্ছে 76 মিলিমিটার। আবার হচ্ছে প্রচলিত ইটের মাপ মশলা ছাড়া হচ্ছে কত? 242 মিলিমিটার, 114 মিলিমিটার অ্যান্ড হচ্ছে যে 70 মিলিমিটার। ওকে, এখানে হচ্ছে এটা হলো প্রচলিত ইটের মাপ আমরা জানলাম। এখন জানবো হচ্ছে মেট্রিক ইটের মাপ। মেট্রিক ইটের মাপ মশলা সহ কত? 200 মিলিমিটার, 100 মিলিমিটার আর 100 মিলিমিটার। সাধারণত হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থান, পুরুত্ব। আচ্ছা, 5 নম্বর হচ্ছে মেট্রিক ইটের মাপ মশলা ছাড়া কত? 190 মিলিমিটার অ্যান্ড 90 মিলিমিটার অ্যান্ড 90 মিলিমিটার। ওকে, এখন আমরা এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আচ্ছা, 5 নম্বর হচ্ছে যে 1 ঘনমিটার গাঁথুনিতে কত ইট লাগে? 1 ঘনমিটার গাঁথুনিতে ইট লাগে। সেক্ষেত্রে আমরা হচ্ছে কাজের পরিমাণ হচ্ছে 1 ঘনমিটার অ্যান্ড ইটের যে প্রচলিত মাপ আছে মশলা সহ, সেটার আমরা মাপগুলো নেব। এটা যেহেতু আমরা ঘনমিটার নিয়েছি, সো এখানে ইটের মাপগুলো যেহেতু মিলিমিটার আছে, এটাকে আমরা মিটার নিয়ে আসবো। মিটার নিয়ে আসলে 1000 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.254 ইন্টু হচ্ছে কত? 0.127 ইন্টু এটাকে 1000 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.076। সেটা যদি আমরা হিসাব করি তাহলে আসবে কত? যে সাধারণত 407.89। এটাকে সাধারণত ধরা হয় 410 নোচ, 10টি। মূলত এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? 1 ঘনমিটারে ইট লাগে হচ্ছে 1 ঘনমিটার কাজে। মনে করে ধরা হয় যে একটা দৈর্ঘ্য 1 মিটার অ্যান্ড প্রস্থ 1 মিটার অ্যান্ড উচ্চতা বিশিষ্ট যদি 1 মিটার একটা বাক্স তৈরি করা হয়, তাহলে ওই বাক্সে এই সাইজের আর কি ইট লাগবে কয়টা? 410টা। তাহলে সে ওই বাক্সটা আর কি ফুল হবে, এরকম কিছু আর কি। এখন আমরা দেখবো যে 1 ঘনফিটে ইট লাগে কয়টি। আচ্ছা, এই বিষয়টাকে আরেকভাবে লেখা যায়, যেমন 1 ঘনমিটার গাঁথুনিতে ইট লাগে হচ্ছে 410টি। এটাকে আমরা লিখতে পারি সুতরাং 1 ঘনমিটার গাঁথুনিতে ইট লাগে 410 নোচ পার ঘনমিটার, সেভাবে লেখা যায়।
ওকে, তো আমরা সবাই দেখবো যে 1 ঘনফিটে ইট লাগে কয়টি? 1 ঘনফিটে গাঁথনিতে ইট লাগে। আচ্ছা, এখানে বিষয়টা দেখা যাচ্ছে যে 410 নোস পার হচ্ছে ঘন মিটার। জাস্ট এই মিটারটাকে যদি আমরা ঘন ফিটে রূপান্তর করি তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো, যেমন হচ্ছে 410 আর 1 মিটার সমান আমরা জানি হচ্ছে 3.28 ফিট। জাস্ট এটাকে ঘন মিটারকে আমরা ফিটে নিয়ে আসবো, 3.28, আর এখানে ঘন মিটার ছিল আমরা ঘন ফিট করে দিলাম, তাহলে আসতেছে নোস পার ঘন ফিট একক। আচ্ছা, এটাকে কনভার্ট করলে কত দাঁড়াবে? এখানে দাঁড়াবে হচ্ছে 11.62, বা এটাকে আমার লেখা যেতেছে 12 নোস পার ঘন ফিট। 1 বর্গমিটার সোলিংয়ে ইট লাগে কয়টি? সোলিংয়ে ইট লাগে, সোলিংয়ের ক্ষেত্রে সাধারণত ইটের দৈর্ঘ্য প্রস্থ নিয়ে কাজ করা হয়। তাহলে উপরে 1 বর্গমিটার হলো, ইটের দৈর্ঘ্যের সাথে 0.254 ইন্টু 0.127, সো এটাতে সে এত নোস পার বর্গমিটার, যেহেতু আমরা দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে কাজ করছি। সোলিংয়ের ক্ষেত্রে সাধারণত দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে কাজ করা হয়। এক্ষেত্রে হিসাব করলে দেখা যাবে আসবে প্রায় 31 নোস পার বর্গমিটার। ওকে, তাহলে আমরা 8 নম্বরে লিখতে পারি যে 1 বর্গ ফিট সোলিংয়ে ইটের প্রয়োজন, সোলিংয়ে ইট লাগে সমান তাহলে কি 31 পার, এখানে জাস্ট বর্গমিটারকে আমরা বর্গ ফিটে নিয়ে আসলে 3.28 বর্গ করে দিলাম, আসলে তাহলে কত এখানে নোস পার বর্গ ফিট। তো এটার মান কত আসবে? এখানে আসছে 2.88, বা এটাকে আমরা লিখতে পারি 3 নোস পার বর্গ ফিট। ওকে, তাহলে আমরা 9 নম্বরে জানবো হচ্ছে যে 1 বর্গমিটার হেরিংবোন বন্ডে ইট লাগে কত? তাহলে উপরে 1 হেরিংবোন বন্ডের ক্ষেত্রে সাধারণত ইটের দৈর্ঘ্যের পুরুত্ব নিয়ে কাজ করা হয়, 0.254 ইন্টু পুরুত্ব কত? 0.076, এটার ক্যালকুলেশন করলে আসবে 1.80, বা এটাকে সাধারণত আমরা ধরা 52 নোস পার বর্গ মিটার। ওকে, তাহলে পেসের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে কত আসে? 1 বর্গ ফিট হেরিংবোন বন্ডে ইট লাগে। হেরিংবোন বন্ডের ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পারি যে 52 ডিভাইড বাই কত? 3.28, আগের মতো জাস্ট আমরা কনভার্ট করব, বর্গ করে দিলাম, তাহলে এখানে আসতেছে 4.83 নোস পার বর্গ ফিট। সো এটাকে আমরা লেখা যাচ্ছে কত? 5 নোস পার বর্গ ফিট। ওকে, এখন হচ্ছে যে খোয়া তৈরি করতে কত লেগেছে? 1 ঘনমিটার খোয়া তৈরি করতে ইট লাগে সাধারণত 300টি। এক্ষেত্রে বলে রাখা ভালো, যেটা হচ্ছে বড় খড় কথা যদি উল্লেখ থাকে, আর হচ্ছে যে 320টি ছোট খোয়ার ক্ষেত্রে। ওকে, এখন আমরা দেখব যে 1 ঘনফিট খোয়া তৈরি করতে 1 ঘনফিট খোয়া তৈরি করতে ইট লাগে। এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি আগের মতো করে, তো এখানে আসবে সাধারণত কয়টি? 9টি। এটা হচ্ছে যে ইট নিয়ে আলোচনা, ইট নিয়ে যত আলোচনা আছে মোটামুটি এই 12টা পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি MKS প্লাস FPS, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এস্টিমেট অ্যান্ড কস্টিংয়ের জন্য। এখন আমরা আলোচনা করবো সাধারণত বালি নিয়ে। ইট, বালি, সিমেন্ট এই বিষয়গুলো সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে কস্টিংয়ের অঙ্কগুলো করা খুবই কঠিন। সেই জন্য আমরা এস্টিমেট অ্যান্ড কস্টিংয়ের ক্ষেত্রে অঙ্ক করার আগে এই বিষয়গুলো ধারণা দিচ্ছি। ওকে, এক্ষেত্রে আমরা 1 নম্বরে জানবো যে 1 বর্গমিটার সোলিংয়ে বালির প্রয়োজন। 1 বর্গমিটার সোলিংয়ে কতটুকু বালি লাগে? সেটা হচ্ছে যে 0.015 ঘনমিটার। আর 2 নম্বর বলতে পারি যে 1 বর্গমিটার হেরিংবোন বন্ডে বালির প্রয়োজন, বন্ডে বালির প্রয়োজন 0.03 ঘনমিটার।
ওকে, অতটুকু ছিল বালি নিয়ে আলোচনা। এবার আলোচনা করবো হচ্ছে সিমেন্ট নিয়ে। সিমেন্ট সম্পর্কে জানতে হবে, তাছাড়া অন্যথায় ওই ম্যাথগুলো করা কঠিন বলতে করা যাবে না বলে জানো, কারণ এইসব ম্যাথ করতে এগুলো লাগবে। সো সিমেন্টের ক্ষেত্রে 1 নম্বরে আমরা জানতে হবে যে 1 ব্যাগ সিমেন্ট সমান কতটুকু। 1 ব্যাগ সিমেন্ট সমান হচ্ছে এম কেসে 50 কেজি আর এফ কেজি হচ্ছে 111 পাউন্ড। সো বলে রাখি যে 1 কেজি সমান 2.205 পাউন্ড। সো এখানে জাস্ট কেজিকে আমরা পাউন্ডে কনভার্ট করলে 111 আসবে। 2 নম্বরে জানতে হবে হচ্ছে 1 ঘনমিটার সিমেন্ট সমান কতটুকু। সিমেন্ট সমান হইতেছে 30 ব্যাগ। ওকে, 1 ঘনমিটার সিমেন্ট সমান 30 ব্যাগ। আর 3 নম্বরে জানতে পারছে 1 ঘনফিট সিমেন্ট সমান কত। 1 ঘনফিট সিমেন্ট সমান হচ্ছে 0.8 ব্যাগ। ওকে, তাহলে আমরা 4 নম্বর দেখবো যে 1 ব্যাগ সিমেন্ট সমান কত। 1 ব্যাগ সিমেন্ট সমান হইতেছে, তাহলে লিখতে পারি 1/30 ঘনমিটার। সো এটাকে যদি আমরা 1/30 ঘনমিটার, এটাকে যদি আমরা কনভার্ট করে আসবে 0.033 ঘনমিটার। এটা সাধারণত আসছে এই যে এটা থেকে আর কি। জাস্ট এখানে ছিল যে 1 ঘনমিটার সিমেন্ট সমান 30 ব্যাগ, তাহলে 1 ব্যাগ সিমেন্ট সমান কত, 1কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে এটা চলে আসে আর কি। ওকে, 5 নম্বরে তাহলে আমরা জানতে পারি 1 ব্যাগ সিমেন্ট সমান হচ্ছে 1/0.8 ঘনফিট। এটার ক্ষেত্রে সেম, এটা আসলে 1.25 ঘনফিট। এটা হচ্ছে যে এই যে পরেরটা থেকে আসছে মূলত, জাস্ট সেটা কনভার্ট করছি। 1 ঘনফিট সিমেন্ট সমান 0.8 ব্যাগ, তাহলে 1 ব্যাগ সিমেন্ট সমান কত ঘনফিট আর কি, সেটাই আমরা বের করছি। সো এতটুকু ছিল সিমেন্ট নিয়ে আলোচনা। আগামী ভিডিওতে আমরা সাধারণত রডের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব, কারণ হচ্ছে যে এখানে জাস্ট আমরা আলোচনা করলাম হচ্ছে যে কী কী বিষয়, যে ইট, বালি অ্যান্ড সিমেন্ট। অ্যান্ড আলোচনা করছে যে ডুয়েট ভর্তি পরীক্ষায় সাধারণত কোন কোন সাইড থেকে প্রশ্ন হয়। মানে সাধারণত এখানে 3 টাইপের ম্যাথ আছে, তার মধ্যে 1 টাইপ লেস ইম্পর্ট্যান্ট আর 2টা টাইপ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই 2টা টাইপ থেকে সাধারণত প্রতি বছর 14 মার্কসের একটা করে ম্যাথ থাকে। এখন নেক্সট আমরা আলোচনা করবো হচ্ছে যে রডের ল্যাপিং, এখানে কম্প্রেশন জোন বা টেনশন জোনের বিষয়গুলো নিয়ে, বা একক ওজন আছে ইউনিট ওয়েটগুলো জানতে হবে। সো আমরা চেষ্টা করবো ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার। এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এগুলো যদি আমরা না জানি তাহলে ওই কস্টিংয়ের ম্যাথগুলো আমরা পারবো না। ম্যাথগুলো খুবই সহজ, কিন্তু এই বিষয়গুলো আমাদের আসলে মুখস্থ রাখতে হবে। তাই তোমাদের প্রতি একটা উপদেশ থাকবে যে এই বিষয়গুলো জাস্ট নোট আকারে লিখে মুখস্থ করার জন্য। আমরা চেষ্টা করবো যে প্রযুক্তি বইয়ের পরবর্তী যে ম্যাথগুলো আছে বা প্রমাণগুলো আছে সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো যদি তোমরা ধারাবাহিকভাবে করো বা কোথায় সমস্যা যদি জানাও তাহলে আমরা চেষ্টা করবো বিষয়গুলো নিয়ে আলোচনা করার। ঠিক আছে।